জাতিসংঘের কঠোর সমালোচনায় এরদোয়ান। তেহরান মস্কো সম্পর্কে মার্কিন নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না, বলল রাশিয়া। তুর্কি সীমানার সেনা সরাতে গ্রিসের প্রতি জার্মানির আহ্বান। চীনা যুদ্ধ বিমানকে তাইওয়ানের যুদ্ধ বিমানের ধাওয়া। ইরানে কোনো সামরিক হামলা হলে ভূমিকম্প ঘটিয়ে ছাড়বে তেহরান। সাগরের তলা থেকে নজরদারি করবে চীন, আতঙ্কে আমেরিকা। যুদ্ধ নয়, গ্রিসের প্রেসিডেন্টের উচিত শান্তি প্রস্তাব গ্রহণ করা, বলল তুরস্ক। ডোকলাম ও ভুটান সীমান্তে এয়ারবেস হেলিপোর্টের সংখ্যা দ্বিগুণ করেছে চীন। আরব লীগের সভাপতি পদ ছাড়ল ফিলিস্তিন। গাজা থেকে অবরোধ তুলতে ইসরায়েলকে ভয়ঙ্কর হুমকি হামাসের। লিবিয়া সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। লিথুনিয়ায় আরও সেনা পাঠাচ্ছে আমেরিকা, বেলারুশ সীমান্তে উচ্চ সতর্কতা। চীনের প্রভাব থেকে বাংলাদেশকে দূরে রাখতে চায় যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা পক্ষপাতমূলক, বলল তুরস্ক। এবং সবশেষে থাকছে, ভারতে 9 মুসলমানকে আল কায়েদার সদস্য বলে দাবি নিয়ে সন্দেহ। মহামারী করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে দেরি করে প্রতিক্রিয়া দেখানোয় জাতিসংঘের সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, জাতিসংঘ আরও একবার ব্যর্থ হলো। সোমবার আঙ্কারায় মন্ত্রিসভার এক বৈঠকের পর তিনি একথা বলেন। তুর্কি প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ করোনা মহামারীর অস্তিত্বকে কয়েক সপ্তাহ পর স্বীকার করেছে, এমনকি মহামারী মোকাবেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বা প্রয়োজনীয়তা পূরণের ক্ষেত্রে তেমন কোনো উপস্থিতি দেখাতে পারেনি। জাতিসংঘ যারা সিরিয়া থেকে ইয়েমেনের মানবিক সংকট, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মতো অস্থিতিশীল অঞ্চলে উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি ফ্রন্টে ব্যর্থ হয়েছিল, তারা মহামারী চলাকালীন আবারও ব্যর্থ হয়েছে, যোগ করেন তিনি। জাতিসংঘের 75তম বৈঠকের পক্ষকালে রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, এটা এমন এক সময় যখন তুরস্ক একাই 146টি দেশে মেডিকেল সরঞ্জামাদি পাঠাচ্ছে, তখন জাতিসংঘের অকার্যকরতা আরও একবার প্রতিষ্ঠিত হলো। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা তেহরানের সঙ্গে মস্কোর পারস্পরিক সহযোগিতায় কোনো ধরনের রাজনৈতিক কিংবা বাস্তবিক প্রভাব ফেলতে পারবে না। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকোভের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র পুনর্বহলের ঘোষণা দেওয়ার পর নিরাপত্তা পরিষদের অন্যতম শক্তিধর ইউরোপীয় মিত্রদের পাশাপাশি রাশিয়া এবং চীন ভেটো দেয়। সমুদ্র বিরোধ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর দ্বারপ্রান্তে তুরস্ক এবং গ্রিস। এর মধ্যেই তুর্কি সীমান্তবর্তী এজিয়ান সাগরের দ্বীপ থেকে সেনা সরানোর জন্য অ্যাথেন্সের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। গ্রিসে জার্মান রাষ্ট্রদূত আর্নস্ট রিচেলের বরাতে গণমাধ্যম জানায়, রাষ্ট্রদূত জানান, জার্মানি তুরস্কের প্রতি কঠোর হবে না, কারণ কঠোর হলে সংকট সমাধানের মধ্যস্থতার যোগ্যতা হারাবে বার্লিন। গ্রিসের গণমাধ্যম জানায়, জার্মানি তুরস্ককে ইজমিরের সেনা ঘাঁটি সরিয়ে নেওয়ারও আহ্বান জানিয়েছে। বলা হয়, বার্লিন একই সঙ্গে অ্যাথেন্স এবং আঙ্কারার উপর চাপ প্রয়োগ করেছে ওই অঞ্চলের বিতর্কিত দ্বীপ উপদ্বীপ থেকে সেনা এবং ন্যাশনাল গার্ড প্রত্যাহারের জন্য। সেখানে ইজমিরের বিষয়টিও উল্লেখ করা হয়। তাইওয়ানের আকাশসীমার দিকে অগ্রসর হতে থাকা চীনা একটি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দিয়েছে স্বশাসিত এই দ্বীপের বিমান বাহিনীর এক পাইলট। মঙ্গলবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন এই পাইলটের বীরোচিত কাজের প্রশংসা করেছেন। তাইওয়ানের সঙ্গে চীনের ক্রমবর্ধমান উত্তেজনার নতুন মাত্রা যোগ হয়েছে স্বশাসিত এই দ্বীপে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তার সফর ঘিরে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্র্যাচ তাইওয়ানে দুদিনের সফরে যান।
ইরানকে পৃথিবীর হুমকি হিসেবে তুলে ধরার চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি তিনি আবারও ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন। এক নির্বাচনী প্রচারণায় তার সমর্থকদের সমাবেশে বিদ্রূপ করে বলেছেন, ইরানের পক্ষ থেকে কোনো আঘাত এলে আমরা 1000-এরও বেশি আঘাত হানব। এদিকে এমন হুমকির জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসেন সালামি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, জেনারেল কাসেম সুলেমানিকে হত্যার বদলা নেওয়া হবেই, এক্ষেত্রে কোনো ধরনের সন্দেহের অবকাশ নেই। এদিকে ওয়াশিংটনের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক অ্যান্থনি ক্রোজ্জম্যান ইরানের শক্তিশালী সামরিক অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, ওই দেশটির বিরুদ্ধে যে কোনো সামরিক আগ্রাসন চালানো হলে তেহরান ওই অঞ্চলে ভূমিকম্প ঘটিয়ে ছাড়বে, কারণ পশ্চিমা এশিয়ায় যে কোনো মার্কিন স্বার্থে আঘাত হানার মতো সামরিক শক্তি ইরানের রয়েছে। শত্রুদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ চীন সাগরের নিচে আন্ডার ওয়াটার অবজারভেশন সিস্টেম তৈরি করেছে চীন, যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। সম্প্রতি ফাঁস হয়ে গিয়েছে গোপনে চালু করা বিশাল এই কর্মকাণ্ড। চীনের এই প্রজেক্টের খরচ মোটামুটিভাবে $400 মিলিয়ন, তবে এটা তৈরি করতে বেশ কিছুটা সময়ও লাগবে। মাঝে মধ্যেই এই এলাকায় নজরদারি চালায় মার্কিন যুদ্ধজাহাজ, এমনকি আকাশে মার্কিন বোমারুকেও উঠতে দেখা যায়। এছাড়া দক্ষিণ চীন সাগরের অধিকার নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু চীন ছাড়াও যেসব দেশ এই অধিকারের দাবিদার তারা চীনের থেকে অপেক্ষাকৃত কম শক্তিশালী, তাই নিজেদের আর্থিক ও সামরিক শক্তি দিয়ে এগিয়ে যাচ্ছে চীন। গ্রিসের প্রেসিডেন্ট যদি যুদ্ধের পরিবর্তে শান্তি ও পুনর্মিলনের প্রস্তাবটি আন্তরিকভাবে গ্রহণ করে, তাহলে গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন এবং পুরো অঞ্চলের জন্য উপকার হবে বলে মন্তব্য করেছেন তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ ওয়াক্তায়। তুরস্কের বিরুদ্ধে গ্রিসের প্রেসিডেন্টের অভিযোগ হাস্যকর, নিরর্থক প্রচারের প্রচেষ্টা এবং উস্কানিমূলক মন্তব্য করে মঙ্গলবার গণমাধ্যমকে তিনি বলেন, গ্রিস ও গ্রিক সাইপ্রিয়ট প্রশাসন যদি সত্য দেখেন এবং সাইপ্রাস দ্বীপে যে সার্বভৌম রাষ্ট্রীয় সমাধানের বিষয়ে আলোচনার ইচ্ছে পোষণ করেন, তাহলে তুরস্ক এই উদ্যোগকে সমর্থন করবে। এর আগে সম্প্রতি গ্রিসের প্রেসিডেন্ট সাইপ্রাসে তুরস্ককে আক্রমণকারী বলে অভিযোগ করেছিলেন। গত 3 বছরে ডোকলাম ও ভুটান সীমান্তে এয়ারবেস হেলিপোর্টের সংখ্যা দ্বিগুণ করেছে চীন। কূটনৈতিক নিষেধাজ্ঞাদের অভিমত, ডোকলাম সংঘাতের পর থেকে ভারতের সীমান্তে বিমান প্রতিরক্ষা বৃদ্ধি করার লক্ষ্য হচ্ছে ভুটানকে চাপে রাখা। ভারতের সেনা সূত্র বলছে, গালওয়ানে সংঘাতের আগে থেকেই ডোকলাম নজরে ছিল চীনের। চীন ভুটান সীমান্তের মধ্য ও পশ্চিম সেক্টরে বহুদিন ধরে তৎপর রয়েছে লাল ফৌজ। 2017 সালে ত্রিদেশীয় সীমান্তে সামরিক কাঠামো তৈরি শুরু করে চীন। সেনা মোতায়েনের জন্য রাস্তাও তৈরি করেছে। একই বছর 16 জুন থেকে 28 আগস্ট ডোকলামে চীন ও ভারতের সেনাবাহিনী সীমান্ত বিবাদে রণসজ্জায় 74 দিন মুখোমুখি দাঁড়িয়েছিল। 50 কিলোমিটার দূরে নতুন সামরিক কাঠামো তৈরি করেছে চীনের সেনারা। সিকিম চীন সীমান্তে নাকুলাতেও এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে লাল সেনা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ছাড়াও ডোকলামে সেনা সংখ্যা বাড়িয়েছে চীন। ফিলিস্তিন আরব লীগের বৈঠকের বর্তমান সভাপতির পদ ত্যাগ করেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের শহর রামাল্লায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রিয়াদ আল মালিকি বলেন, আগামী 6 মাস আরব লীগের বৈঠকের ফিলিস্তিনের সভাপতিত্ব করার কথা ছিল, কিন্তু আমরা এই অবস্থান চাই না। তাছাড়া ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যে কোনো আরব চুক্তি অসমর্থিত। সংবাদ সম্মেলনে তিনি সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, উপসাগরীয় আরব দেশগুলোকে ইরানের বিষয়ে ইসরায়েলের উদ্বেগের কথা উল্লেখ করেননি, শুধু বলেছেন যে ফিলিস্তিনের এই সিদ্ধান্তের কথা আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতকে জানানো হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে আরোপিত সকল অবরোধ তুলে নিতে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলকে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। নির্ধারিত এই সময়ের মধ্যে অবরোধ প্রত্যাহার করা না হলে সামরিকভাবে এর সুরাহা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র এই সংগঠনটি। লিবিয়ার প্রধানমন্ত্রী ফাইয়াজ আল সারাজ আগামী মাসে পদত্যাগ করবেন বলে ঘোষণা দেওয়ার পরও
দেশটির জাতীয় সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিম এ কথা বলেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত লিবিয়ার জাতীয় সরকারকে সমর্থন দেওয়া এবং গত বছর ত্রিপোলির সঙ্গে সই হওয়া নিরাপত্তা চুক্তি সহ সমস্ত দ্বিপক্ষীয় চুক্তি বহাল রাখবে আঙ্কারা। লিথুনিয়ায় নতুন করে এক ব্যাটালিয়ন সেনা মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। সঙ্গে থাকবে ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান। আগামী নভেম্বর মাসে এসব সেনা মোতায়েন করা হবে এবং জুন পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে। লিথুনিয়ার প্রতিরক্ষা মন্ত্রী এ তথ্য জানিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে মার্কিন সেনাদের একটি কন্টিনজেন্ট লিথুনিয়ায় মোতায়েন করা হয়, যারা বর্তমানে বেলারুশ সীমান্তের কাছে 2 মাসের জন্য অবস্থান করছে। দক্ষিণ এশিয়ায় উদীয়মান মিত্র বাংলাদেশের কাছে বেশি পরিমাণে সমরাস্ত্র বিক্রি করতে চাইছে যুক্তরাষ্ট্র। মূলত চীনের প্রভাব থেকে বাংলাদেশকে দূরে রাখার কৌশলের অংশ হিসেবে এটি করতে চাচ্ছে ওয়াশিংটন। নিক্কেই এশিয়ান রিভিউতে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, চলতি মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। তিনি 2030 সালের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীকে আধুনিকায়নে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন। গত বছর দুই দেশ অ্যাপাচি হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রির বিষয়ে কথাবার্তা শুরু করেছিল। ধারণা করা হচ্ছে এ সংক্রান্ত একটি চুক্তি টেবিলে আছে, তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। বাংলাদেশে সস্তায় সবচেয়ে বেশি সমরাস্ত্র সরবরাহ করে চীন। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো চুক্তি স্বভাবতই হতাশ করবে বেইজিংকে। লিবিয়ার উপর আরোপিত জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তুরস্কের একটি প্রতিষ্ঠানের উপর ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে আঙ্কারা। তুরস্ক বলছে, এই পদক্ষেপে ইউরোপীয় জোটটির দ্বৈনীতি এবং পক্ষপাতমূলক অবস্থান। গত জুনে সমুদ্র এলাকায় বিরোধপূর্ণ একটি ঘটনায় জড়ায় দুই ন্যাটো মিত্র ফ্রান্স ও তুরস্ক। ওই ঘটনায় যুক্ত ছিল তুরস্কের আব্রাসিয়া শিপিং কোম্পানির মালিকানাধীন পরিবহন জাহাজ সিরকিন। সোমবার ওই কোম্পানিটির সম্পদ বাজেয়াপ্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর অভিযোগ, ওই জাহাজ ব্যবহার করে লিবিয়ায় অস্ত্র পাচার করেছিল কোম্পানিটি। তবে অস্ত্র পাচারের অভিযোগ অস্বীকার করে আঙ্কারা বলেছে, জাহাজটি মানবিক ত্রাণ পরিবহন করেছিল। ভারতের পশ্চিমবঙ্গ ও কেরালায় অতর্কিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা মোট 9 জন মুসলিম ব্যক্তিকে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি বা এনআইএ আল কায়দার সক্রিয় সদস্য বলে দাবি করার পর তা নিয়ে সন্দেহ ও সংশয় তৈরি হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তদন্তে ভারতের সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন এই সংস্থা বলছে, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিরা রাজধানী দিল্লি সহ বিভিন্ন জায়গায় উগ্রবাদী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টরা পাল্টা প্রশ্ন তুলেছেন, যেখানে আন্তর্জাতিকভাবে আল কায়দার অস্তিত্ব বিপন্ন, সেখানে কিভাবে এই ভারতীয় নাগরিকদের সাথে তাদের যোগসাজশ খুঁজে পাওয়া গেল। পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা অধীর চৌধুরীও মনে করছেন, ধৃতরা যদি আল কায়দার সদস্যই হয়ে থাকে, সেটা সরকারের সাম্প্রদায়িক রাজনীতিরই পরিণাম। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি দুদিন আগে প্রেস বিবৃতিতে জানায়, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরালায় এর্নাকুলামে একযোগে অভিযান চালিয়ে তারা মোট 9 জনকে গ্রেপ্তার করেছে, যারা সবাই আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন আল কায়দার সদস্য।